আমন্ত্রণ জানতে চাই বাংলাদেশের আজকের অনুষ্ঠানে। আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ভাই, আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ। আপনি কেমন আছেন মুস্তাফিজ? জি, এখন ভালো আছি। বাংলাদেশ কেমন আছে? আগের চেয়ে অনেক ভালো আছে। আগের চেয়ে অনেক ভালো আছে মানে আলটিমেটলি কি আমরা বলতে পারি যে বাংলাদেশ ভালোই আছে? আমি আগের চেয়ে বলছি যে বিগত 15 বছর যে অবস্থা ছিল বাংলাদেশের সার্বিক অবস্থায়, তার চেয়ে এখন ভালো আছে। মানে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি। গত একটা লম্বা সময় এই রাজনীতির কারণে যতদিন আপনাকে আসলে জনসম্মুখে দেখা গেছে, জনসম্পৃক্ত অবস্থায় দেখা গেছে, তার থেকে অনেক বেশি সময় আপনি আসলে কারা অভ্যন্তরে ছিলেন। আমি জানি এটা ব্যক্তিগতভাবে। এখন মানে তখনকার মুস্তাফিজুর রহমান যখন রাস্তায় চলতো এবং এখন মুস্তাফিজুর রহমান যখন রাস্তায় চলে, এই দুইটার সময়ের পথ চলার ভিতরে আপনি কেমন মানে এখন স্বাচ্ছন্দ্য পাচ্ছেন কিনা, নাকি এখনো সেই আগের মতো গা ছমছমে অবস্থা বিরাজ করছে? আপনার পার্সপেক্টিভ থেকে যদি জানতে চাই। না, অবশ্যই না। আমি বিগত সময় যখন ছিলাম রাস্তা দিয়ে চলতে ভয় পেতাম যে কে বোধহয় আমাকে গ্রেপ্তার করলো, কে বোধহয় আমাকে আক্রমণ করলো, কখন আমি কোন বিপদে পড়ে যাই। এখন তো সেটা পাই না। এখন তো আমি এই বুঝি আমাকে কেউ এসে গ্রেপ্তার করবে অন্যায়ভাবে, সেই ভয়টা এখন পাই না। আমি এখন স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি। আমি এখন বাসায় ঘুমাতে পারি। গত 15 বছর কিন্তু আমি বাসায় ঘুমাতে পারি নাই। তার স্বাভাবিক কারণে এখন ভালো আছি। 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে বিএনপি এবং বিএনপির যে কর্মী সমর্থকরা তারা বাংলাদেশে কি অবস্থাতে আছে আর কি, এটা যদি আমাদেরকে বলেন। আমি একটা নিউজ দেখলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আয়নাঘর পরিদর্শনে গেছিলেন। 5 আগস্টের আগে এই আয়নাঘরগুলো ব্যবহার করা হতো গণতন্ত্রকামী মানুষের টর্চারের জন্য। অসংখ্য নেতাকর্মী সেখানে দীর্ঘদিন নির্যাতিত হয়েছেন। আজকে একটা চেয়ারও দেখলাম, যে চেয়ারে বসে ইলেকট্রিক শর্ট দেওয়া হতো। জি, আজকের সেই চেয়ারগুলো এবং আয়নাঘরটা জনসমক্ষে উন্মুক্ত করা হলো। এখন আর কাউকে বিগত দিনের আন্দোলনকামী সেই নেতাকর্মীদেরকে কিন্তু ওই ভয়টা পেতে হয় না যে আমাকে আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হবে। সুতরাং সঙ্গত কারণেই তারা এখন ভালো আছে, মানসিক একটু হলেও শান্তিতে আছে। বিগত দিনগুলো আমরা টোটালি একটা স্বৈরাচারের কবলে ছিলাম। আনডাউটেডলি এখন আমরা সেটা কিছুটা মুক্ত। আপনারা টুডে অর টুমরো কখনো না কখনো যদি দেশের জনগণ চাই তাহলে কখনো আপনারা ক্ষমতার আসনে অধিষ্ঠিত হবেন। এই আয়নাঘরের বন্দোবস্ত কি তখন আপনারাও করবেন কি না, যদি আপনার অবস্থান থেকে একটু বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া বিগত 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা এখন বাংলাদেশের অহংকারী বলবো তারেক রহমান, যারা সহ আমরা যারা অসংখ্য নেতা কর্মী আমরা রাজনীতি করি বাংলাদেশের মানুষের জন্য। বিএনপির সবচেয়ে বড় শক্তি এদেশের জনগণ। বিএনপি যখন ক্ষমতায় আসে, আগামীতে যদি ক্ষমতায় আসে, এই আয়নাঘর ব্যবহার করে বিএনপি দেশের মানুষের প্রতি নির্যাতন চালাবে, এটা ভাবার কোনো কারণ নাই। এই আয়নাঘর অবশ্যই বিলুপ্ত করা হবে। আমি দৃঢ়তার সাথে বলতে পারি আয়নাঘরের অস্তিত্ব থাকবে না। চমৎকার বলেছেন, কারণ কিছু হোক আর না হোক এই আয়নাঘরের সব থেকে বেশি সাফারার যে দলটা সেটা হলো মানে অন্যতম বড় সাফারার আপনার দল বিএনপি। আপনার কথার প্রসঙ্গে আসি, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি দেশে আসছেন না কেন? বিগত সরকারের কিছু মামলা দেওয়া হয়েছিল, যে মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ওনাকে এমনভাবে টর্চার করা হয়েছিল যে ওনার স্বাভাবিক জীবনযাত্রাও কিন্তু ব্যাহত হচ্ছিল। তা মামলাগুলোর কিছুটা আইনগত প্রক্রিয়া আছে আমি মনে করি। আর বাংলাদেশের জনগণ যখন চাইবে
অবশ্যই উনি সময় মতো বাংলাদেশে আসবেন। তার মানে আপনি বলছেন যে এখনো তার দেশে ফেরার মতো উপযুক্ত পরিবেশ কিংবা পরিস্থিতি এখনো তৈরি হয়নি, কিংবা বাংলাদেশের মানুষ এখনো কি চাচ্ছে না যে উনি দেশে ফিরেন? অবশ্যই বাংলাদেশের মানুষ চাচ্ছেন যে উনি দেশে ফিরে আসুক। এবং আপনারা তো জানেন আমাদের নেত্রী উনি দীর্ঘদিন কারারুদ্ধ ছিলেন, অসুস্থ ছিলেন, ওনাকে প্রপারলি চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়নি। উনি চিকিৎসার জন্য এখন লন্ডনে ছেলের কাছেই আছেন। ম্যাডামের সুস্থতা কামনা করছে এবং সুস্থ হয়েই আমরা প্রত্যাশা করব মা ছেলে একসাথেই বাংলাদেশে আসবেন। আপনি একটু আমাকে বলবেন যে যখন যদি আপনার এই প্রত্যাশা পূরণ হয়, যে এমন একটা সকাল কিংবা এমন একটা সময় যখন মা এবং ছেলে তারা দুইজন একসাথে বাংলাদেশের মাটিতে পা দিল, ওই সময়ের বাংলাদেশটা আসলে কেমন হবে আপনি কি প্রত্যাশা করেন? আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই যে ঘটনাটা ঘটবে, ওনারা তা এয়ারপোর্টে নামবেন, আপামর জনসাধারণ দলীয় নেতাকর্মী বাদে সাধারণ জনগণও উন্মুখ হয়ে আছেন ওনাদেরকে স্বাগত জানানোর জন্য। সে দৃশ্যটা দেখার জন্য বাংলাদেশের জনগণ সহ আপনারা যারা মিডিয়াতে আছেন আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। আমন্ত্রণ গৃহীত হলো। এবার আমাকে বলেন যে বিএনপি এবং বিএনপির মাঠের যে কর্মীরা, তাদের নামে নানা ধরনের অভিযোগ আমরা পত্র পত্রিকায় মিডিয়াতে আমরা প্রায় দেখি যে তারা আসলে যতখানি দল গোছাতে ব্যস্ত, আগামীর নির্বাচনের জন্য প্রস্তুত হতে ব্যস্ত, তার থেকে অনেক বেশি ব্যস্ত কি একটু চাঁদাবাজিতে হয়ে যাচ্ছে না? আমি বিষয়টার সাথে পুরোপুরি একমত হতে পারবো না, কারণ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ব্যাপারে কঠোর অবস্থানে আছেন। ছোটোখাটো যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পাওয়া যায় কিংবা গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে অসংখ্য নেতাকর্মীকেও বহিষ্কার করা হয়েছে। কিন্তু বিএনপি কিন্তু অনেক বড় একটা দল এবং গ্রাম পর্যায়ের প্রতি এটার বিস্তৃতি। ছোটোখাটো কোনো ঘটনা কেউ ঘটাইও অনেকের উপর দোষ চাপাচ্ছে, কিন্তু বিগত দিনগুলোতে যে ঘটনাগুলো ঘটছে ওই তুলনায় কিছুই হয়নি আমি মনে করি। এবং দল গোছানোর কাজে যেটা ব্যস্ত দল, এই সাপেক্ষে অন্য কোনো ঘটনা এখানে আনার কোনো সুযোগ নাই। কারণ বাংলাদেশ পুনর্গঠনে ইতিমধ্যে আমাদের নেতা 31 দফা কর্মসূচি ঘোষণা করছেন। এইটার বাস্তবায়নের মাধ্যমে আগামীতে আমরা সকল অপকর্মের বিচার করব উনি ঘোষণা করেছেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি চাঁদাবাজি বলেন অন্য কিছু যাই কিছু বলেন, এটা এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে প্রত্যেকটার অবসান ঘটবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যদি এই মুহূর্তে 2025-এ কিংবা 2025-এর পরে 26-এর মাঝামাঝি কিংবা 26-এর শেষে যদি নির্বাচন হয়, সরকার গঠনের ক্ষেত্রে বিএনপি আসলে কতখানি এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। নির্বাচনটা কখন হবে এই বছরই হোক, আমরা প্রত্যাশা করছি দ্রুত নির্বাচন। সরকার গঠনের ক্ষেত্রে বাংলাদেশের জনগণই রায় দিবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি স্বাভাবিক সুষ্ঠু নির্বাচন হলে, যখনই হয়েছে জনগণই বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। এবারও স্বাভাবিক সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অবশ্যই সরকার গঠন করবে। আপনার কি মনে হয় যে এই সরকার গঠন মানে আগামী নির্বাচনে বিএনপি কোন কোন ইস্যুগুলোতে সব থেকে বেশি ফোকাস দিবে বলে আপনি মনে করেন? নির্বাচনের প্রতিশ্রুতি হিসাবে কি কি উঠে আসবে? এটা বিএনপির নির্বাচনী একটা টিম গঠন হবে, ওনারা ইস্তেহার তৈরি করবেন, সেই ইস্তেহারের মধ্যে বিস্তারিত সব থাকবে। তারপরেও আমি বলবো প্রথমত জনগণের ভোটের অধিকার নিশ্চিত, দুর্নীতি দমন সহ কিছু নিত্য প্রয়োজনীয় কিছু বিষয় থাকবে, সেগুলো উপস্থিত থাকা উচিত বলে আমি মনে করি। এটা আপনার পার্সপেক্টিভ থেকে আপনি বলছিলেন। ধন্যবাদ মোস্তাফিজ ভাই। আপনিও তো বোধহয় নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনার সংসদীয় আসন থেকে, নাকি? প্রত্যাশা তো আছে, দলের যদি মনোনয়ন দেয় অবশ্যই নির্বাচন করব। আপনি যদি আপনার এলাকার থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনার এলাকার যে সমস্যাগুলো, কোন 3টা কাজ আপনি প্রথমেই নিরসন করার চেষ্টা করবেন? আমার প্রত্যন্ত গ্রামে একটা লাইব্রেরি আছে বাড়িতে আছে,
যেটার প্রধান উপদেষ্টা আমি। আমার আগামী 14 তারিখে আমার বাড়ির সাথে, গ্রামের বাড়ির সাথে ছোট্ট একটা বাজার আছে, প্রতি বছর একটা ভলিবল টুর্নামেন্ট হয়। সেটার প্রধান অতিথি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী অফিসার। ওকে। এগুলো করার অর্থ হলো যুব সমাজকে মাদক থেকে দূরে রাখা। তা আমি যেটা প্রথমেই করার চেষ্টা করব, যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে মাদক থেকে দূরে রাখা, বেকারত্ব দূর করা চেষ্টা করব। আমার একার পক্ষে যদিও সম্ভব নয়, তবে আমি চেষ্টা করব। আর প্রত্যেকেই অন্তত নিজে কিছু কাজ করে নিজের সংসার, নিজের জীবিকা অর্জন করার। আমার এলাকার চাঁদাবাজি হোক কিংবা কোনো দুর্নীতি হোক, আমি সর্বোচ্চ চেষ্টা করব এগুলো বন্ধ করার। তরুণ যারা এবারের নির্বাচনে, এই ইয়াং ভোটাররা বাংলাদেশের নির্বাচনে, প্রত্যেকটা নির্বাচনে তারাই আসলে একটা বড় নিয়ামক শক্তি থাকে, একটা বড় ফ্যাক্টর থাকে। এবারের বাস্তবতাটা আপনি জানেন। এই যে ইয়াং পিপুলদেরকে কানেক্ট করার জন্য বিএনপি কি করছে, যেটা করছে সে পর্যন্ত ঠিক আছে কিনা, কিংবা আর কি করণীয় ইয়াংদেরকে মোটিভেট করার ক্ষেত্রে? হ্যাঁ, ধন্যবাদ। ইয়াংদেরকে মোটিভেট করার জন্য এখানে সামগ্রিকভাবে 31 দফার মধ্যে অনেকগুলো কর্মসূচি আছে। আচ্ছা। একটা বিগত দিনের আন্দোলন সংগ্রাম হোক আর অন্যান্য জায়গায় ছাত্র দল, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে। জুলাইতে এসে সামগ্রিকভাবে জনগণ সেটাকে পরিপূর্ণতা নিয়েছে। জুলাইয়ের বিপ্লবে ছাত্র দলেরই কিন্তু পুরো 400-র উপরে নেতাকর্মী শহীদ হয়েছে। ছাত্রদল তাদের কর্মসূচির মাধ্যমে এই যুব সমাজ, নতুন ভোটারদেরকে উৎসাহিত করবে। বিএনপির বিভিন্ন জেলায় আপনারা দেখেছেন প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে এই যুব সমাজকেও উদ্বুদ্ধ করা হচ্ছে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা যখন 31 দফা পড়বে, জানবে এবং তাদেরকে জানানো হচ্ছে, তারা এটা উদ্বুদ্ধ হবে এবং আগামীতে সত্যিকারতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচিত প্রার্থীকেই জয়ী করার ব্যাপারে তারা আগ্রহী হবে, সচেষ্ট থাকবে। ধন্যবাদ। সাধারণ মানুষ ব্যাপারটাকে এরকম করে দেখে যে বিএনপির সাথে এখন যে অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের এক ধরনের দূরত্ব, মন কষাকষি, কিংবা লোকে বলে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের জন্য বিএনপির কয়েকজন খুব বেশি উতলা হয়ে আছে, এরকম সাধারণ লোকে বলে আর কি। এগুলো সত্যি নাকি এগুলো গসিপ? সাধারণ লোকে তো অনেক কথাই বলে, এটার কি কোনো প্রমাণ আছে? আর আমি পাল্টা প্রশ্ন করব, আমি একজন বিএনপির কর্মী হয়ে আমি গতকালও কোর্টে হাজিরা দিয়ে আসছি, আগামীকালও আমার কোর্টে একটা হাজিরা আছে এই আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক মামলায়। আমি কি চাইবো আওয়ামী লীগকে পুনর্বাসন করতে? বিএনপির কোনো নেতা কি চাইবে? এখন লোকে তো অনেক কথাই বলতে পারে, এটা কি কোনো সত্যতা আছে? এটা কি আওয়ামী লীগের কোনো নেতাকে পুনর্বাসন বিএনপি কোনো পদায়ন করেছে এরকম কোনো প্রমাণ আজ পর্যন্ত আছে? এগুলো ঠিক না। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করে এদেশের জনগণের সেই বিগত দিনের নির্যাতনের সেই অনুভূতিকে আবারও আঘাত করবে, প্রশ্নই আসে না। আমারও তাই প্রত্যাশা আছে। এটা পলিটিক্যালি এই স্ট্যান্ডটা বিএনপির মতো একটা পোড় খাওয়া দলের পক্ষে এটা করা কোনো সুযোগ নেই বলে আমার মনে হয়, ব্যক্তিগতভাবে আমার মনে হয়। মোস্তাফিজ ভাই, একটা লম্বা সময় আমরা দেখেছি যে জামায়াত ইসলামী বাংলাদেশের সাথে বিএনপির এক ধরনের জোট ছিল, সম্পর্ক ছিল, আন্দোলনে সংগ্রামে তাদেরকে আমরা প্যারালালি দেখেছি। সম্প্রতি কি এই সম্পর্কে টানাপোড়েন চলছে, কিংবা এক ধরনের সেপারেশন তো দৃশ্যমান? আপনি এটা আসলে কি জামাতের সাথে, বাংলাদেশ জামাত ইসলামের সাথে বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের একটা যুগপৎ আন্দোলন ছিল। যুগপৎ আন্দোলন আর জোট দুটা কিন্তু ভিন্ন জিনিস।
এখন বিএনপি তার স্ট্র্যাটেজিতে আছে, জামাত তার স্ট্র্যাটেজিতে আছে, তাদের আদর্শ নিয়ে আছে। দূরত্ব রাজনীতিতে যে দূরত্ব কমলো আর বাড়লো বিষয়টা একটু আপেক্ষিক। এটার মেজারমেন্টের জন্য কোনো ব্যারোমিটার নাই। সুতরাং আমি বাড়ছে না কমছে এই মুহূর্তে এই ব্যাপারে কিছু না বলাই ভালো। মোস্তাফিজ ভাই, আমরা প্রোগ্রামের একদম শেষ দিকে আছি। আমি আপনাকে যদি অনুরোধ করি যে আসছে নির্বাচনে আপনার এলাকার যে ভোটার যারা আছেন, সেখানে তরুণ, প্রবীণ, নতুন ভোটার, তাদের উদ্দেশ্যে যদি আপনি শেষ 1 মিনিটে কিছু বলেন। আমার নির্বাচনী এলাকা যশোর 6 কেশবপুর। কেশবপুর একটা শান্তিপ্রিয় জায়গা এবং কেশবপুরের প্রত্যেকটা গ্রামের জনগণ তারা শান্তিতে বসবাস করতে চায়, একটা পরিবারের মতো। অশান্তি, চাঁদাবাজি কিংবা কোনো হানাহানি পছন্দ করে না। আর তাদের এই মানসিকতাকে আমিও ধারণ করি। সঙ্গত কারণেই কেশবপুরের প্রত্যেকটা জনগণ আগামীতে একজন সৎ, যোগ্য নেতৃত্ব বেছে নেবেন, এটা আমার প্রত্যাশা। বিগত 15 বছর তারা ভোট দিতে পারে নাই, এবার সঠিক সময়ে সঠিক নেতৃত্বকেই ভোট দিবেন, এই ভুলটা তারা করবেন না। আগামীতে কেশবপুরটাকে একটা মডেল উপজেলায় উন্নীত করার জন্য কেশবপুরের জনগণের ভূমিকা অপরিহার্য। তারা যেন সবাই এগিয়ে আসেন, এই প্রত্যাশা। অনেক ধন্যবাদ মোস্তাফিজ ভাই, আপনি এত ব্যস্ততার মধ্যেও আমাদের স্টুডিওতে এসে আপনি সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং যারা দর্শক এতক্ষণ শুনলেন আপনাদেরও সবাইকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের জানতে চাই বাংলাদেশে। আগামী সপ্তাহে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।